সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলাভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাবার আগে একটু পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নিই। শুক্রবারের প্রথম আলো, ডিজিটাল স্ক্রিন অতিরিক্ত সময় কাটাচ্ছে শিশুরা, ঢাকার শিশুরা দিনে 5 ঘন্টা থাকে ডিজিটাল স্ক্রিন, এটি গবেষণাপত্র। আওয়ামী লীগের দেখানো বনানী মডেল বহাল, বাসা বাড়িতে ময়লা সংগ্রহ নিয়ে কোটি টাকার বাণিজ্য। আমার দেশ, বহুমাত্রিক চ্যালেঞ্জে বাজেট চূড়ান্তে হিমশিম সরকার, সীমান্ত হত্যাকে রুটিনে পরিণত করেছে বিএসএফ। এসএসসি ও সমমান পরীক্ষার ভুল প্রশ্ন বিতরণে হিড়িক এবং পরীক্ষা কিছুটা পিছিয়ে আনা হয়েছে আগের চেয়ে নতুন বছরগুলোতে। দৈনিক ইত্তেফাক, প্রস্তুতি শুরু নির্বাচন কমিশন ও দলগুলো, নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গের সংবাদ। ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে শিশুদের চোখ, কমছে ঘুম, বাড়ছে ওজন, গবেষণা, আইসিডিডিআরবি গবেষণা। শুক্রবারের সমকাল, কৃষকের ক্ষতির পেছনে বিএডিসির বীজ দায়ী, বাজেট নিম্ন মধ্যবিত্তকে যাতে চাপে না ফেলে সেটি লক্ষ্য রাখতে প্রধান এনআরবিকে প্রধানমন্ত্রী। এছাড়া স্ক্রিনে বেশি সময় কাটাচ্ছে শিশুরা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। যুগান্তর, হাজারীবাগ থেকে সাভার ফের দূষণের জালে বন্দি, লুটপাটের প্রভাব চামড়ায়। বড় অঙ্কের ঋণ নীতিমালা শিথিল, এককভাবে আরও বেশি ঋণ পাবেন উদ্যোক্তারা। বাজেট প্রসঙ্গে, গ্যাসের ব্যবস্থা না করে প্রকল্পটি কীভাবে হলো, রূপসা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী। মানবজমিন, তারল্য সংকটে ব্যাংক, শীর সতর্ক বন্ধুত্বের বার্তা ট্রাম্পের, শীর সতর্ক বার্তা। কালের কণ্ঠ, নিত্যপণ্যের দ্বিগুণ কর, বাজেটে দীর্ঘ হচ্ছে খরচের ফর্দ, ব্যয় আরও বাড়বে। শি জিনপিং ট্রাম্প বৈঠক, হরমুজ খোলাসহ দ্বিপক্ষীয় সম্পর্কে বরফ গলার আভাস। হাম নজরদারি কার, কেউ জানে না। কালবেলা, ভয় ধরানো খুনের তদন্তেও ভয়, বাজেটের নির্দেশনা দিতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর 8 ঘন্টার বৈঠক। ঢাকা শিশুরা দিনে 5 ঘন্টা কাটায় ডিজিটাল স্ক্রিনে। বাংলাদেশ প্রতিদিন, দাম কমছে পাইকারিতে, জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি, রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা। দেশ রূপান্তর, পুরনো ত্রাস নতুন আতঙ্ক, আগের ড্রায় ফিরছে জলদস্যুরা, আর কত মানুষ মরলে টনক নড়বে তিতাসের, গ্যাস দুর্ঘটনা প্রসঙ্গে। রাজধানীর শিশুরা দিনে প্রায় 5 ঘন্টা থাকে ডিজিটাল স্ক্রিনে। নয়া দিগন্ত, ইনুর মামলার রায় যে কোনো দিন, সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা। তাইওয়ান নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি, ইরান সংকট ঐকমত্য ট্রাম্প শি জিনপিং বৈঠক। দৈনিক ইনকিলাব, পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপ্রকল্প, সৌরবিদ্যুৎ প্রকল্প, সমৃদ্ধির রোডম্যাপ প্রস্তুত সরকারের। ঈদুল আজহায় ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, আরামদায়ক করতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে শি ট্রাম্প হাই ভোল্টেজ বৈঠক। বণিক বার্তা, আগামী 1 দশকে পদ্মা নদীর গতিপথ আরও বদলে যাবে। ঢাকায় 8 কোম্পানিকে 690 এসি বাস নামানোর অনুমতি। ডেইলি অবজারভার, গভর্নমেন্ট হোল্ডিং 5-year ট্যাক্স হলিডে অন সোলার আইটেমস। ট্রাম্প শি জিনপিং এগ্রি স্ট্রেট অফ হরমুজ মাস্ট রিমেইন ওপেন, হোয়াইট হাউস। নিউ এজ, children spend 5 hours on screen daily, study experts offer mixed reactions. এক্স-মিনিস্টার দীপু মনি, জার্নালিস্ট বাবু রূপা সোন অ্যারেস্টেড। মোটা দাগে এই ছিল পত্রিকার উল্লেখযোগ্য সংবাদ। আমি একটু শিশুদের ডিজিটাল স্ক্রিনে থাকাটার বিষয়টি নিয়ে আলোচনা করি। আসলে করোনার সময় মূলত এই যে শিক্ষা ব্যবস্থা যখন ডিজিটাল হয়ে যায় তখন থেকে শিশুদের এই অন স্ক্রিনে যাওয়ার সুযোগটা বেড়েছে বা তৈরি হয়েছে এবং তখন থেকে বেশি চর্চা শুরু হয়েছে। এটি আসলে আমাদের কী ধরনের ক্ষতি করছে? কারণ আমরা কিন্তু সামনে একটা এআই টেকনোলজিতে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি যাচ্ছে, যেখানে এই ধরনের ডিভাইসের ব্যবহার তো আরও বাড়বে। এটা খুব কঠিন এটাকে নিয়ন্ত্রণ করা। ধরো আমাদের বাড়িতেও শিশু আছে, নাতিটাতে আছে না, এরা স্কুল থেকে আসলেই মোবাইল নিয়ে শুয়ে পড়ে এবং মোবাইল দেখতে থাকে। ওরা কী সারাক্ষণ, এটাতে কিন্তু মানুষের বিকৃতি এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে যায় এবং তারা কিন্তু সবসময় আপনি দেখবেন কিছু পড়লেই খুব বিরক্ত এবং রিয়্যাক্ট করতে থাকে। এই যে মনোজগতে, অর্থাৎ মানুষ যে গড়া, সুস্থ মানুষ গড়া, এটার কিন্তু চরম বাধা। এটা এখন নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। যেটা সম্ভব হয়তো হতো, শেখ হাসিনা সরকারের সময় কিন্তু একটা স্টেপ নেওয়া হয়েছিল, কিন্তু এটা অনেক ব্যয় সাপেক্ষ। যেমন ধরেন
ইউটিউব, ফেসবুক, অ্যামাজন, যারা যেসব ইউটিউব আছে, মাস মিডিয়া আছে, এদের কোম্পানির সাথে এগ্রিমেন্ট করা যে এই কন্টেন্ট তোমরা দিবা না, বা বয়স সিলিং থাকবে, 18 বছরের উপরে কেউ এটা পাবে না, এইগুলো পাবে না। কিন্তু এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, এবং তারা আমাদের এখানে তখন যে ফিরে গেছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আগে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল না, ওইটা তো এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। ওখানে একটা ধারা আছে, ওই ধারা হচ্ছে যে যদি কেউ ধারণা করে কোনো পুলিশ যে এইখানে রাষ্ট্রবিরোধী কাজ হচ্ছে, ধরেন এই যে আমরা কথা বলছি, হ্যাঁ, এখন পুলিশ এসে সব মেশিনপত্র আপনাকে আমাকে গ্রেপ্তার করতে পারে, ভিন্ন ফর্মে এই আইনটাই রয়ে গেছে, এবং এই একটা ক্লজের কারণে কিন্তু তারা এগ্রিমেন্ট করে নাই। তখন হয়তো করলে হয়তো সস্তা হতো, তখন এগ্রিমেন্ট হলে আমরা কি কি চাই কি কি চাই না এই জিনিসগুলো তারা ফিল্টার করে দিতে পারতো, কিন্তু সেই সুযোগটা তো এখন নাই, কারণ এখন কস্টলি হয়ে গেছে। আর মাস মিডিয়া এখন এমনভাবে এমন সব অ্যাঙ্গেল থেকে আসে যে আপনি ওই পার্টিকুলার কয়েকটা প্রতিষ্ঠানের সাথে এগ্রিমেন্ট করেও কিন্তু ফল পাবেন না, শিশুরা ঠিকই অন্য জায়গায় ঢুকে যাবে। সুতরাং এটা আসলে কন্ট্রোল করা খুবই মুশকিল। যতটা সম্ভব পরিবারকে সচেতন হতে হবে, এবং যতটা সম্ভব ধরেন এখন ধরেন ডিশ আছে বা অনলাইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, শিশুদের জন্য নিয়ন্ত্রিত মাধ্যম ব্যবহার করার চেষ্টা করা, যতটা সম্ভব চেষ্টা করা, একটা নির্দিষ্ট সময় করে দেওয়া। 5 ঘন্টা গড়ে তারা, আপনার শোনা গেছে 5 ঘন্টা করে 67% শিশু ঢাকা শহরের এই মোবাইলে আসক্ত হয়ে গেছে, এটা অনস্ক্রিনে থাকে। সুতরাং এটা কিন্তু চেক দেওয়া উচিত। শুধু মানে শিশুরা কেন, আমরা তো যদি একটু দেখি যে বড়দেরও রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এটির সাথে আরেকটি বিষয় আমরা যদি যুক্ত করি, গুজব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই পরিমাণ গুজব ছড়ায় এবং দেশকে অস্থিতিশীল করার নানান প্রক্রিয়া চলতে থাকে, সে জায়গায় তো নিয়ন্ত্রণ দরকার। এটা তো একটা জরিপে আসছিল যে 70% যে এই যে নানান রকম, ধরেন এই যে এখন কথা বলতেছি, আমার তো হয়তো আপনার বা সমালোচনা হচ্ছে, আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি ওটা দেখতেও যাই না, কি বললো না বললো দেখতেও যাই না, শুনতেও যাই না। 70% গুজব এটা। এখন এটা তো ফিল্টার করা উচিত, আপনার স্ক্যানিং করা উচিত না? এটা তো আমাদের দেশে সেই প্রযুক্তি এত নাই তো যে সাথে সাথে এটা স্ক্যান করবে, সেটাকে ব্লক করে দিবে বা আটকাই দিবে, স্কোপও নাই। সুতরাং এইটার ভিতরেই বসবাস করতে হবে বলে আমার মনে হয়। তবে সাইবার সিকিউরিটি অ্যাক্টটা, এটা যেটা এই যে ব্ল্যাঙ্ক ওপেন এন্ডেড আইনটার ধারাটা আছে, এটার সংশোধন করা উচিত গণতন্ত্রের স্বার্থে, মানুষের বাক ব্যক্তির স্বাধীনতার স্বার্থে। যদি চেঞ্জ করে, অন্তত পক্ষে এই মাস মিডিয়া যারা চালায় বিদেশ থেকে, তাদের সাথে ডায়ালগটা করতে পারে তো, যে ভাই তোমরা আমাদেরকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই জিনিস দিও না, বা 18 বছরের লোকের জন্য, 18 বছর বয়স না হলে আপনি বাসায় নিজের যারা অভিভাবক আছেন তারা স্ক্রিন বন্ধ করে রাখেন, হোয়াটসঅ্যাপ বন্ধ করে রাখেন, বা অমুক ওয়াইফাই বন্ধ করে রাখেন, বা সব লাইন বন্ধ, যতটা সম্ভব, যতই হোক। শিক্ষক ছাত্রদের, বাচ্চাদেরকে খেলতে সময় দেন, খেলার সুযোগ দেন, বাবা মা সময় দেন, বা দাদা দাদি সময় দেন, তাদের সাথে সময় দিয়ে এইভাবে ম্যানেজ করা ছাড়া তো আমি কোনো রাস্তা দেখছি না। আজকে এই যে বাক স্বাধীনতার কথা বললেন, কিংবা আমরা কখনো কখনো শুনি গণমাধ্যমের স্বাধীনতা, এই বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা, এইটা কি মানে দেয়াটা মানে কি স্বেচ্ছাচারিত হয়ে যায় কিনা? আমাদের নৈতিক জায়গাগুলো আছে কিনা গণমাধ্যম বা বাক স্বাধীনতার ক্ষেত্রে, যে কোনটি বলা যাবে কোনটি বলা উচিত, এই বিষয়গুলো আমরা আসলে বিবেচনা করি কিনা? না, আমাদের তো আসলে বর্তমান যে সংবিধানে 39 অনুচ্ছেদে বাক ব্যক্তি বিবেকের স্বাধীনতা দেওয়া আছে, কিন্তু অনেকগুলো শর্ত আছে। এবং প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট, যেখানে ডিসি অফিস থেকে যে অনুমোদন আপনার টেলিভিশন হোক পত্রিকা হোক, সেখানে কিন্তু বলতে হয় সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তাহলে আপনার স্বাধীনতাটা কোথায়? আবার আপনার রাষ্ট্র, অন্য যাদের সাথে, যে রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে তাদের সাথে যাদের সম্পর্ক বিনষ্ট না হয়, আপনার আইন অবমাননা করা যাবে না, তারপরে ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। তো মুখে বলা আছে 39 বাক ব্যক্তি স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, কিন্তু এমন রেস্ট্রিকশন দেওয়া আছে যে আপনার আসলে স্বাধীনতা নাই। তারপরেও জিগজাগ রাস্তা দিয়ে মিডিয়া কিন্তু কথা বলে, মিডিয়া প্রিন্ট করছে। তবে আইন যদি অর্থাৎ গণতন্ত্রের যেটা হচ্ছে,
রাজনৈতিক দলগুলো তো গণতন্ত্র চর্চাটায় থাকতে হবে, তাহলে কিন্তু আইন লাগে না। আপনি ধরেন ব্রিটেনে, আমরা তো ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি, ব্রিটেনেও এখন উত্তরপতন চলতেছে, পররাষ্ট্রমন্ত্রী রিজাইন করছে, তা মানলাম। তারপরেও তো সেখানে একটা লিখিত সংবিধান পর্যন্ত নাই, তারা জাস্ট ড্রাফটের উপরে চলে, মানছে তো তারা, নৈতিকভাবে মানছে তো তারা। আমরা তো আইন ভাঙা জাতি, মানে পারলে আমরা আইন ভাঙি। এখন আবার ব্যাটারি চালিত রিক্সা, ওকে সাইড দিতে হয় সবাই, ও সাইড দেয়, তার একে চার্জ দেয় দৈনিক রাত্রে, একটা পয়সা বেনিফিট সরকার পায় না, পাবলিক পায় না। অথচ ব্যাটারি ইউনিট সরকারের সময় সব মেইন রোডে ঢুকাই দিছে, সারা দেশে এশিয়ান আপনার হাইওয়ে দিয়ে চলে, এমনকি আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতে পারে না, কিন্তু আমি দেখি যে ফ্লাইওভার দিয়ে উঠে চলে আসে, হ্যাঁ, ইউলুপ দিয়ে চলে আসে। আমি তো দেখি প্রায় তো এই যে বাড্ডা ইউলুপ আছে, এখান দিয়ে তো সমানে উল্টা যাচ্ছে, সোজা যাচ্ছে, এবং তাদের কিছু বলা যায় না, সাংঘাতিক ফেরোসাস, রিয়াক্ট করে সাংঘাতিক। এখন ধরেন এই যে বন্যায় আপনার হাওর ডুবে যাচ্ছে, কৃষিকার্য বন্ধ, কৃষি শ্রমিক পাওয়া যায় না, হ্যাঁ, সব আপনি দেখেন শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আসে, চাপ পারলেই যেহেতু চলে, সব আসে কাঁচা পয়সার জন্য চালাচ্ছে। সুতরাং আমার মনে হয় এই রিক্সাকে মেইন রাস্তার থেকে বের করে দেওয়া। আরেকটা খবর আপনি পড়ছেন যে প্রধানমন্ত্রী কিন্তু যানজট নিরসনের জন্য স্টেপ নিয়েছে, সেখানে বলা হয়েছে যে বিআরটিসি বাস নামাবে। আমার কথা হচ্ছে একটি রাস্তার ধারণ ক্ষমতা কতটুকু? একটা আইডিয়াল রাজধানীতে বা শহরে 25 ভাগ জায়গা খালি দরকার, আমাদের আছে 7 ভাগ, তার ভিতরেও অ্যাসেসমেন্ট, তার ভিতরে 3 ভাগ কিন্তু ফুটপাত এবং মানুষ হাঁটা দিয়ে দখল করা থাকে। আপনি যে বাস নামায় দেবেন, রাস্তার ধারণ ক্ষমতা কত? আরও যানজট তৈরি হবে। সুতরাং এটা তো সমাধান না। সমাধান হচ্ছে যে আপনি ফুটপাত ক্লিন করেন, ফুটপাত ভালো করেন, মানুষ যাতে 45 মানুষ, এর ভিতরে কিন্তু 45% মানুষ হাঁটে, আপনি হাঁটার সুযোগ দেন, শরীর ভালো থাকবে, বায়ু দূষণ কমান। আমি লিখছি তো, সারা বাংলাদেশ পৃথিবীর ভিতরে সবচেয়ে দূষণযুক্ত বাংলাদেশ, আর ঢাকা শহর 1 থেকে 3 পর্যন্ত ওঠানামা করে। এটা তো মানুষ বসবাসের অনুপযুক্ত বাংলাদেশ। একমাত্র রাজশাহী শহর ছাড়া ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কোনো বিভাগ নেই, কোনো শহর নেই। তো সুতরাং আপনার পরিকল্পনাটা এমন করতে হবে যে রাস্তার ধারণ করা। ধরেন আমি ছোটবেলায় গুলিস্তান থেকে যাত্রাবাড়ি গেছি আমার বোনের বাসায়, সময় লাগছে 1 ঘন্টা, এখন যান 3 ঘন্টা লাগবে, যেতে পারবেন না। এটি যদি ধরেন যানজট নিরসনের, তো আমরা যদি একটু আমাদের রাজধানীর চিত্রটা দেখি, যে ধরেন আমি যদি বলি যে শাহবাগ থেকে ফার্ম গেট, এই 1/2 কিলোমিটারের মধ্যে 4টা জায়গায় গাড়ি থামে, মানে এই এত ছোট ছোট স্টপেজ আসলে আছে কিনা পৃথিবীর কোথায় এরকম থামার নজির? না, থামার নজির নাই। ধরেন আমি আমার ফ্যামিলি সহ লন্ডনে ছিলাম 10 দিন, তো 10 দিনে আমি আশ্চর্য দেখলাম, তারা ওখানে রাস্তায় কোনো ট্রাফিক নাই, পুলিশ নাই, সব অটো সিস্টেমে। অলরেডি আমাদের ঢাকা শহরে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এআই চালু করেছে। আপনার যে গাড়ি যখন সিগন্যাল আছে, গাড়ি যাবেন, পাস করবেন, অটো ফাইন হবে। সুতরাং আমার কথা হচ্ছে যে যানজট শহর, এই অটো ফাইন আপনি কীভাবে সম্ভব বলেন? কত জায়গায় হচ্ছে। সুতরাং আমার কথা হচ্ছে রাস্তাটা বাস ট্রাফিক জ্যাম না হয় এরকম রাস্তা তো নাই। এই শহর আসলে স্থানান্তর করা দরকার, বাংলাদেশে সেই জায়গাও নাই। ওই যেমন মালয়েশিয়া পূর্ত জায়গা করছে, আমাদের পূর্বচল বানানোর পরিকল্পনা ছিল, ওখানে রাজু ফ্ল্যাট বেচে পয়সা খাইছে। তো এটা তো পরিকল্পনা তো নাই। এখন বলেন শহরটা সরাবে কোথায়? এত পক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা মালয়েশিয়ার মতো, যেমন ঢাকার পাকিস্তানের কিন্তু ইসলামাবাদ করছিল, নূতন শহর চেঞ্জ করছিল। তো আমাদের দেশে তো এরকম জায়গাও নাই চেঞ্জ করার। এখন আমরা এটা যা আছে এর ভিতরে ব্যবস্থা করতে হবে। আপনি দেখেন লন্ডন শহরে দোতলার উপরে বাড়ি নেই, করতে দেয় নাই। দেখেন শত বছরের পুরনো শহর, কোনো যানজট নাই, অটোমেটিক অটো সিস্টেমে গাড়ি দাঁড়াচ্ছে, অটো সিস্টেমে সব চলছে, অটো সিস্টেমে ফাইন হচ্ছে, কেউ ডরে ভয়ে কেউ কোনো আইন ভঙ্গ করেছে। কিন্তু এই যে অটো সিস্টেমে যে ফাইন, এটি আপনি কিভাবে করবেন যখন ঢাকার রাস্তায় একই রাস্তায় নানান ধরনের পরিবহন চলে, নানান গতির পরিবহন চলে? না, এটা তো হয়তো এআইকে শিখে দেওয়া হয়েছে, তুমি বাস ট্রাক বা কারকে তুমি ফাইন করো,
হ্যাঁ, হয়তো রিক্সা চেঞ্জ গেলে তাকে ফাইন করতেছে না, তো যাদের নাম্বার আছে সে ফাইনে আওতায় পড়বে। যাদের নাম্বার, তো বাস, ট্রাক, ধরেন কার, জিপ, এগুলো সব মাইক্রোবাস, এগুলোর তো নাম্বার থাকে, যে যে যানবাহনের নাম্বার আছে ওই নাম্বারে ফাইন করে দিবে। আর শেখ হাসিনার সময় এমন ছিল যে ট্রাফিকদের সার্জেন্টদের কমিশন দেওয়া হতো, হ্যাঁ, যে তত ফাইন করবে তার 1/3 তার অ্যাকাউন্টে চলে যেত, যার ফলে তখন কিন্তু ট্রাফিকের কিন্তু শেষের দিকে ঘুষ খাওয়া কমছিল। ওরা ফাইনের ব্যাপারে খুব উৎসাহী ছিল, ফাইন করলেই তো টাকা পায়, ঘুষ খাওয়ার দরকার এরকম আর কি। আমরা যদি আরেকটি নাগরিক সংকটে যাই, হাম সংকটে বেশ কিছুদিন ধরে চলছে, 300-র উপরে শিশুর মৃত্যু হয়েছে। এটির দুটি কারণ বলা হচ্ছে, একটি টিকা নেই এবং এটা হচ্ছে যে স্বাস্থ্য সেবারও আসলে আমাদের ঘাটতি রয়েছে। টিকা অন্তর্বর্তী সরকারের সময় টিকা কেনা হয়নি বলা হচ্ছে, কিন্তু আমরা যদি একটু দেখি যে যেই শিশুরা মারা যাচ্ছে তারা অনেকেরই বয়স 6 মাসের নিচে রয়েছে, যেহেতু টিকাটি 6 মাস থেকে দেওয়া হয়। তার মানে সংকটটা আসলে কোন জায়গায়? আমাদের 1 নম্বর হচ্ছে 5 বছরের নিচের বয়সের 95% শিশুকে যদি টিকা দেন তাহলে এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি, অর্থাৎ হাম ঢুকবে না। এখন ধরেন আমাদের দেশে এমন অবস্থা যে হামের করোনার ভ্যারাইটি চেঞ্জ হয়েছে না, ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে না, এটার কোনো চেঞ্জ হয়েছে কিনা এই জাজমেন্টও নাই। 2 হলো অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ছিলেন স্বাস্থ্য, নূরজাহান বেগম, হ্যাঁ, তিনি তো গ্রামীণ ব্যাংক থেকে এসে বসাইছে। তিনি ওখানে প্রত্যেকটা ইউনুস সাহেব তো সব মন্ত্রণালয়ে ছাত্র বসাই দিয়েছিল, দিয়ে তো ছাত্র ওটা অন্য আলোচনা শেষ করে দিয়েছে তরুণ সমাজ। তো ওখানেও 3 জন ছিল, এই 3 জন আমরা ইউনিসেফ থেকে বরাবর আমরা হামের টিকা পেতাম, সিজনালি পাইতাম, যে এই টিকা দেওয়া হতো। ইউনিসেফ কিন্তু সতর্ক করছে আপনাদের মহামারী হতে পারে। আর ওই ছাত্ররা পরামর্শ দিছে ওই টাকার লোভে যে আপনার এটা তো ফ্যাসিস্ট সরকার ইউনিসেফের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে গেছে, তো ওখানে তো ওপেন টেন্ডার হয় নাই, তো ওপেন টেন্ডারে গেছে, ওপেন টেন্ডারে চাইছে যে হামের টিকা চাই, ওখানে কমিশন পাবে। এখন কেউ তো টিকা নিয়ে বসে নাই, কোনো কোটেশন নেই, বাস এদিকে টিকা পায় নাই। ইউনিসেফ সতর্ক করে দিয়েছে তোমরা মহামারীতে পড়বা, এবং মহামারীতে পড়ে গেছি। তো এটা মূলত হচ্ছে অনভিজ্ঞতা এবং টাকার লোভ, এই দুটো কারণে আবার টিকা ছিল না এবং আমরা টিকা দিতে পারি নাই। এই সরকার প্রায় 2 কোটির মতো টিকা এনে ফেলছে, দেওয়াও শুরু করছে, কিন্তু এটা তো ধরেন শিশু তো কমপক্ষে আপনি ধরেন 1/4 শিশু আছে, তো টিকা তো 95% রিচ না করলে তো হার্ড ইমিউনিটি হবে না তখন পর্যন্ত। এখন ধরেন যে হসপিটালে আছে দৈনিক, কালকে 24 ঘন্টায় 7 জন মারা গেছে। এখন ধরেন একটা শিশু যখন আপনার আইসিইউতে নেওয়া হয়, তার ফিজিক্যাল কন্ডিশন তো ভালো থাকে না, তখন তো সে ইমিউনিটি থাকে না। আইসিইউতে নেওয়া মানে কি, তখন আইসিইউতে নেওয়া মানে সে রিটার্ন করতেও পারে, নাও পারে। যার ফলে দেখেন বাচ্চাদেরকে কোলে করে মা বা বাবারা কোলে করে মৃতদেহ নিয়ে আসতেছে, কত কষ্টের ব্যাপার। এবং আমি এটাকে বলি প্রাতিষ্ঠানিক হত্যা। এটার বিচার হয় না কেন? দোষটা তো বলা হয়েছে যে তদন্ত হবে, কার দোষে হয়েছে। এটা আসলে ওই টিকা কিনে টাকা চুরি করার জন্যে এই টিকা আনা হয় নাই। আপনি পারতেন তো রেডিমেড, যদি এই ধারণাটা থাকতো, এক্সপার্টের সাথেও কথা বলতো, আপনি তো আগের টিকার যেটুকু দরকার ইউনিসেফ থেকে নিয়ে আসতেন। ইউনিসেফ তো দিতেই চাইছে, এদের সাথে তো এগ্রিমেন্ট আছেই। আমরা একটু টিকাটা এনে অন্তত শিশুদের জীবন সেভ করতাম, করা হয় নাই। পরে আপনি যদি পান অন্য কোনো সোর্স থেকে, তো টিকা তো আপনার এগ্রিমেন্ট না করলে তো টিকা কেউ দিবে না। আপনি টেন্ডার দিয়ে, তো এটা বিল্ডিং কনস্ট্রাকশন না, টেন্ডার দিয়ে কন্ট্রাক্টর পাইবেন, এটা তো হঠাৎ করে টিকা পাবেন না। তারপরেও তো সরকার কোত্থেকে টিকা সংগ্রহ করছে কিছু। তো এখন এটা আসলে এটা যতক্ষণ পর্যন্ত হার্ড ইমিউনিটিতে যেতে 95% শিশু 5 বছরের নিচে তাদের টিকা দিতে হবে। এই কিন্তু জরুরি অবস্থা জারির জন্য বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, সেদিকেও তো সরকারের নজর। এটা বিশেষজ্ঞরা কেমন, আমি একমত না। জরুরি অবস্থা জারি করে কি লাভ হবে? আপনার দরকার টিকা, 5 বছরের শিশুদের টিকা দিবেন, যার ইতিমধ্যে হাম হয় নাই তাকে টিকা দিবেন, হার্ড ইমিউনিটি আনবে। আচ্ছা, জরুরি অবস্থা ঘোষণা করলো, তাতে লাভ কি?
লাভ কি? আইসিইউ তো সাফিসিয়েন্ট নাই। আইসিইউতে আমার বক্তব্য হলো আইসিইউটার সমাধান না, কারণ একটা বাচ্চার যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি থাকে, ইমিউন পাওয়ার থাকে, তাকে আইসিইউ নেওয়ার পরে একটু ফিরে আসার চান্স কম। সুতরাং আপনার টিকাটা হলো আসল। আপনারা এখন ধরেন জরুরি অবস্থা ঘোষণা করেন, যেহেতু যে সংক্রামক ব্যাধি, এই কারণে হয়তো স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরামর্শ দিচ্ছেন যে ছোঁয়াচে রোগটা তাহলে হয়তো কম। না, সেটা আপনি ক্যাম্পিং করেন, জরুরি অবস্থা তো সমাধান না। আপনি ক্যাম্পিং করেন, যার হাম হয় তাকে আইসোলেশনে নেন। হ্যাঁ, এটা বলাই হয়েছে, তাকে আইসোলেশনে নেন, ফ্যামিলির থেকেই আর তাকে আইসোলেশন। আমরা একটু অন্য ইস্যু যাই, যেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি হয়েছে কিনা, রাজধানীর বা সারা দেশের চিত্রটি কেমন দেখছেন? একই সঙ্গে ভারতে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা দেখছি যে সীমান্ত হত্যাটা বা উত্তেজনাটাও বেড়ে যাচ্ছে। দুটি না, বিষয়। দেখেন, আপনার মুখ্যমন্ত্রী হলেন, হ্যাঁ, কি গরু জবাই দেওয়া যাবে না, পশু জবাই দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী, তিনি এসে বাংলা ভাষী মুসলমানদেরকে পুশিন করতে চায়, পুশব্যাক করতে চায়। তো তার মা তো বরিশাল বাড়ি, তার মাকে আগে করুক, আমরা নেব তাকে, সমস্যা নাই। আর তার মায়ের ছেলে সেও আসুক, আমরা বাংলাদেশ আশ্রয় দেব, সমস্যা নাই। বাংলা ভাষী মুসলমান হলেই সে বাংলাদেশের, এটা মাথায় ঢুকলো কেন তার? সে কাঁটাতারের বেড়া দিচ্ছে, হ্যাঁ। তারপরে গরু জবাই নিষিদ্ধ করছে কেন? আমরা কি পাঠা বলি নিষিদ্ধ করি? আমরা কি শুয়োরের মাংস খাই আমরা নিষিদ্ধ করি? মার্কেটে পাওয়া যায় না, হ্যাঁ, আমরা কি নিষিদ্ধ করছি? ধর্ম যার যার, যে যেটা পছন্দ করে খাবে, জবাই করবে, সমস্যা নেই, তার মতো করে করবে। আমার সামনে শুয়োরের মাংস না খেলেই হলো। আমরা বিদেশে যাই না, গেলে কই যে আমরা হালাল খাবার চাই। আমি তো শুয়োরের মাংস খাই না, পট খাই না, আমাকে দেয় না, আমি খাই না। তো এটা কি? এটা হলো জঙ্গি হিন্দুত্ববাদী সে, হ্যাঁ। আমার বক্তব্য হচ্ছে, শেষ কথা একই বলবো, যে আমরা একটা স্বাধীন দেশ, আমরা ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে না, তাদের সাথে এই বিষয়ে কথা বলা দরকার, যে তার কাটার বেড়া তাদের অঞ্চলে যদি দেয়, তো আপনি ধরেন বড় চোর বলে মারি দেয়, 300 মাইল 400 মাইল দূর থেকে গরু এসে আমার এখানে গরু, আমাদের বাংলাদেশের লোক ধরলেই গুলি করে। কেন? আপনি তাকে গ্রেপ্তার করেন। আর 300 কিলোমিটার দূর থেকে যে গরুটা আসলো, সে কে আনলো? সে তো ইন্ডিয়ান আনে, তারে হত্যা করেন, তারে আটকান। ওটা পারেন না আপনি বাংলাদেশিরে গুলি করেন। এই যে ধরেন, এই মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রায় 6 আর 3 9 জন মেরে ফেললো, হ্যাঁ। আবার তার কাটার বেড়া, সেক্ষেত্রে তো বাংলাদেশের সীমান্তে যে আসে, বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীও তো ব্যবস্থা নিতে পারে। ব্যবস্থা ওরা যেমন গুলি করে, আমাদের তো জবাব দেওয়ার সুযোগ অনেকে থাকে না দিলে তো যুদ্ধ লাগে গেল। আমরা তো ধর প্রতিবেশী দেশ, আমরা তো ধরেন আমরা কোনো বিশ্বায়নের দিকে কোনো দেশ ছোট না। ধরেন মালদ্বীপ থেকে হাত গুটায় গেছে না ভারত। দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নাই, হ্যাঁ। সুতরাং আমরা সম্পর্ক চাই, আমাদের স্ট্র্যাটেজিক অবস্থা যেটা আছে, ধরেন ভাষাটা উল্টাপাল্টা করছে উপদেশটা, দু একটা ছোটোখাটো উপদেশটা। ধরেন আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমাদের ভূ রাজনীতিতে দক্ষিণ এশিয়ার ভিতরে খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট। ধরেন চিকেন নেকের মাথার ভিতরে বাংলাদেশ গেছে। ধরেন চীনকে যদি একটু সাইড দেয়, চিকেন নেক কেটে দিলে তো 7 সিস্টার আলাদা হয়ে যাবে। এই চীনকে সাইড দেয় নিয়ে পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজের বিষয়টি রয়েছে, ভৌগোলিক ব্যবস্থা, মানে এটিরও যেহেতু পদ্মা ব্যারেজের প্রকল্পটি পাশ করা হয়েছে। না, পদ্মা ব্যারেজ তো এটা আমাদের জন্য অত্যন্ত দরকার, কারণ আপনার পদ্মা মানে ওপারে, অর্থাৎ ভারতে ওটাকে বলা হয় গঙ্গার চুক্তি যেটা ছিল ওটা শেষ হয়ে যাচ্ছে। গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, এটা রিনিউ করে কোনো লাভ নাই। তো তিস্তার চুক্তি হয় নাই, রিনিউ করে লাভ নেই, কারণ পদ্মা তো এমনিতেই বালি ভরে গেছে, শুষ্ক মৌসুমে গরুর গাড়ি চলে। তো সুতরাং আমরা যদি ব্যারেজ দিতে পারি, ব্যারেজে এটা হচ্ছে কি এখনো স্লোলি চর পড়ে গেছে, যমুনা নদীও মারা গেছে, কিন্তু পানি প্রবাহ আছে এখনো। আপনার ঝিকঝাক রাস্তা দিয়ে কিন্তু ফেরি চলে, নগরবাড়ি ঘাটে যায়। সুতরাং আমরা যদি একটু রেখে, ধরেন ওখানে স্লুইস গেট রাখলাম, পানি ধরে রাখা আর কি, এবং 2.1 কিলোমিটার ব্যাপী এই ব্যারেজটা হবে। ব্যারেজটার কাজ হচ্ছে বর্ষা মৌসুমে পানি ধারণ করা, এবং ওই অঞ্চলের প্রায়
16টা জেলায় উপকৃত হবে এবং ওখানে কৃষিকার্য পানি পাবে, সুপেয় পানি পাওয়া যাবে, 6টা বড় নদী চলমান হবে, তার নাব্যতা পাবে। তো আমরা যদি পানি ধরেন বর্ষাকালে যেভাবে বন্যার পানি চলে আসে, তাতে যদি স্লুইস গেট করে যেটুকু পরিমাণ দরকার সেটুকু ছেড়ে দিলাম, তবে ওটা ম্যানেজমেন্ট লাগবে। আর ওই যে হাতির ঝিল দেখেন না, চারপাশে দোকানপাটে ব্যবসা করতেছে, এটা চলবে না। ওখানে একটা অথরিটি লাগবে। যেমন যমুনা ব্রিজে আপনাকে একটা ক্যান্টনমেন্ট করে ফেলছে, পদ্মা ব্রিজে একটা ক্যান্টনমেন্ট করে ফেলছে, ওটাকে রক্ষণাবেক্ষণের জন্য এটা লাগবে। আমরা একটু শেষ দিকে আছি, 1 মিনিটের মতো সময় রয়েছে। যদি একটু বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, এবং সামনে বাজেট আসছে, সেটিকে আসলে কি প্রত্যাশা বা কোন জায়গাটিতে নজর দেওয়া উচিত? 30 সেকেন্ড করে। বাজেটে হরেক রকম সমস্যা। ইউনূস সরকার 24 লাখ কোটি টাকা বিদেশি ঋণ রেখে গেছে। হ্যাঁ, এখন এই সরকারের হাতে টাকা নেই। আমার যতটুকু শুনলাম যে 9,30,000 কোটি টাকার বাজেট দেওয়ার প্ল্যান, এবং সব পণ্য নিত্য পণ্যের উপরে ডাবল ট্যাক্স বসায় দিবে এবং সোশ্যাল ট্যাক্স নেট বাড়াবে। এখন বাংলাদেশের আসলে জিডিপি ট্যাক্সের রেশিও হওয়া উচিত 10%। আমাদের তো সব মিলে ট্যাক্স দেয় খুব বেশি হলে 10 লাখ, 3 নাম্বার আছে 20 লাখ লোক, 18 কোটি লোকের ভিতরে যদি এইটা দেয়। আবার অনলাইনে কিন্তু ট্যাক্স দেওয়ার বিধান করছে, অনলাইন এত কমপ্লেক্স করছে আপনি ইচ্ছে করলেও ট্যাক্স দিতে পারবেন না। তো সুতরাং এগুলো সহজ করে সিম্পলিফাই করুক, মানুষকে ট্যাক্স দেওয়ার সুযোগ করে দিক, এবং আইন বিশেষ করে আমি বলবো দুদকে সুশাসন কায়েম করুক। ঘুষ দুর্নীতি যদি থাকে তাহলে কিন্তু অসৎ লোক দিয়ে কোনো সময় একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি 30 সেকেন্ডে। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরেন 13,000 আপনার অস্ত্র যে লাইসেন্স দেওয়া হয়েছিল ফেসিবাদের সময়, এগুলো সব পড়ে আছে। তারপরে 5ই আগস্টের পরে যে আপনার প্রায় 60% থানা লুট হয়ে গেল, পুলিশ হত্যা করলো, ওটা বাদ দিলাম, কিন্তু অস্ত্রগুলো তো পড়ে আছে। এই অস্ত্র তো উদ্ধার হয় নাই, এই অস্ত্রগুলো তো সন্ত্রাসীদের হাতে চলে গেছে। ঠিক আগের পথেই দেশ ফ্যাসিবাদের মতো করেই দেশ চলতেছে, ওই জায়গায় ফিরে যাচ্ছে। সুতরাং আমি এই জন্য বলছি, অনেক দেশে তো আইন আছে, আপনার আইন আছে, তো আইন আছে, তা আপনি ক্যাপিটাল পানিশমেন্ট আইন করেন না। দুর্নীতি, সন্ত্রাস, মাদক, এগুলো তো প্রধান সমস্যা। এগুলো পারলে আপনি খালেদা জিয়ার সময় অ্যাসিড থ্রোয়িং আইন করছিল না, মৃত্যুদণ্ড হয়েছে না, অ্যাসিড আছে আর নাই তো, আইন করেন না কেন? কারণ দুর্নীতির সাথে প্রায় সব লোক জড়িত। আলোচনা অবসরের জন্য ইমে আজিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।